ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এই আলোচনায় যাদের জন্য প্রযোজ্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এবং এখানে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা এবং অসমতা প্রথম অধ্যায়ের একটা অংশ নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে প্রথমে আমরা দেখে নেব শিখন ফলগুলো কি কি। শিখন ফলের একটা লিস্ট কিন্তু আমি এখানে দেখাচ্ছি। যেমন 1 নাম্বার 1 2 3 4 এখানে 4টা শিখন ফল আছে। তারপর এখানে আছে 5 থেকে 9, এখানে 4টা, 5 6 7 8 9 এখানে 5টা আছে। তারপরে আর একটা আছে শিখন ফল। এই টোটাল 10টা শিখন ফলের উপর ভিত্তি করে এই অধ্যায়টায় সাজানো হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা 2 নাম্বার শিখন ফল, যেটা বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য বর্ণনা করতে পারবে, এই শিখন ফলটা নিয়ে আমরা আলোচনা করব। তো 2 নাম্বার শিখন ফলে কি কি আছে আমি যদি একটু দেখি। বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য বর্ণনা করতে পারবে। তো বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য কি এটা যদি আমরা একটা দেখি, এখানে একটা লিস্ট দেওয়া আছে। আবদ্ধতা, অনন্যতা, তারপরে বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি, অবেদকের অস্তিত্ব এবং বিপরীতকের অস্তিত্ব। এই 7টা জিনিস নিয়েই কিন্তু আমাদের বাস্তব সংখ্যার স্বীকার্য। এই স্বীকার্যগুলো আমরা কেন আমাদের জানা দরকার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমরা এগুলো শিখব? তো এগুলো শেখার ক্ষেত্রে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ডের যেই ছবিটা থাকবে, অথবা যেই জানার যে আগ্রহটা থাকবে, সেটা তো হচ্ছে আমরা পিওরলি জানতে চেষ্টা করব। তার পাশাপাশি এগুলো পরীক্ষা কিভাবে আসে তার একটা নমুনা যদি আমরা দেখি, যেমন বিগত সালের বোর্ড প্রশ্ন দেখলে বোঝা যাবে। যেমন এখানে গুণের বর্জন বিধি নামে একটা বিধি আছে। এটা দিনাজপুর বোর্ড 2013 সালে এবং বরিশাল বোর্ড 2013 সালে পরীক্ষা আসছে। যোগের বর্জন বিধি ঢাকা বোর্ড 2012-তে আসছে এবং রাজশাহী বোর্ড 2011 সালে আসছে। এই দুইটা জিনিস আমরা দেখলাম। তারপরে আমরা দেখি রিসেন্ট 2013 সালেও দেখা যাচ্ছে আরেকটা প্রশ্ন আসছে। এরপরে রিসেন্ট যে আমাদের কিছু প্রশ্ন আমরা যদি দেখি, যেমন রাজশাহী বোর্ড 2017 সালে যেটা আসছে, যে বাস্তব সংখ্যায় বিপরীতের অস্তিত্ব, একেবারে 17 সালের একটা কোশ্চেন আমরা দেখতেছি এখানে। বাস্তব সংখ্যায় বিপরীতের অস্তিত্ব ব্যাখ্যা করো। এটা একটা সিকিউ কোশ্চেন। একবার এমসিকিউ কোশ্চেনের দিকে যদি নজর দেই, যেমন 2 নাম্বার কোশ্চেনটা এখানে স্বাভাবিক সংখ্যা সেট এন্ড আবদ্ধ যোগের, বিয়োগের এবং গুণের ক্ষেত্রে। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা সিলেট বোর্ড 2017 সালের কোশ্চেন, এবং এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এইখানে নিচের কোনটি সঠিক হবে আমাদের অপশনের মধ্যে। এটা কোশ্চেনের একটা অংশ। তারপরে আসছে সকল বোর্ড 2018 সালে একটা প্রশ্ন আসছে, বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে সংযোগ বিধির উদাহরণ কোনটি। এখানে 4টা অপশনের মধ্যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সংযোগ বিধি কোনটি। বাস্তব সংখ্যার একটা স্বীকার্য হচ্ছে সংযোগ বিধি। এখন সংযোগ বিধি সম্পর্কে যদি না জানি, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটা আনসার করতে সমস্যা হবে আমাদের। তারপরে আরেকটা জিনিস, এখানে 4 নম্বরে একটা প্রশ্ন আছে, পূর্ণ সংখ্যার সেট জেড আবদ্ধ যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। ঢাকা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। এটা বাস্তব সংখ্যার স্বীকার্য আবদ্ধতা বিধি যে একটা অংশ, এই অংশ থেকে প্রশ্নটা করা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। এখানে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেন। তারপরে আমরা যেটা দেখব, 5 নম্বর একটা কোশ্চেন আছে, এটা একেবারে রিসেন্ট কোশ্চেন, সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেন। বাস্তব সংখ্যার সেটে বিনিময় বিধি, সংযোজন বিধি এবং বন্টন বিধি মেনে চলে কিনা, এই তিনটার কোনটা মেনে চলে, নিচের কোনটি সঠিক। এভাবে এমসিকিউ একটা প্রশ্ন আসছে। তো আমরা আসলে এই প্রশ্নগুলো এই টিউটোরিয়ালে সলভ করব। এখানে যে প্রশ্নগুলো আমরা দেখিয়েছি, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে সলভ করব। এবং আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এগুলো আসলে এই বাস্তব সংখ্যার স্বীকার্য থেকে সিকিউ এবং এমসিকিউ বিভিন্ন প্রশ্ন কিন্তু বিগত সালে, যেমন 17 সালে আসছে, 18 সালে আসছে, 19 সালে আসছে, তার আগে 13 14 15-তে আসছে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এগুলোর দিকে নজর রাখতে হবে। তো আমরা এই টিউটোরিয়ালে একেবারে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদাভাবে সলভ করছি, এবং প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস আলোচনা করছি। এবং আমাদের এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। আবদ্ধতা, অনন্যতা, বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি এবং অবদকের অস্তিত্ব এবং বিপরীতকের অস্তিত্ব, এই জিনিসগুলো কি এবং এগুলো আমাদের তাৎপর্য কি, এটা জানতে হবে। এই জন্য আমাদের এই টিউটোরিয়ালটা সবাইকে আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। তোমরা যারা ধৈর্য ধরে সবাই দেখবা, অবশ্যই তাদের এই পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আনসার করার ক্ষেত্রে সক্ষমতা তৈরি হবে। তো ধাপে ধাপে আমি টিউটোরিয়ালটা সাজিয়েছি, তোমরা ধীরে ধীরে টিউটোরিয়ালটা দেখবে, এবং টিউটোরিয়ালের শেষের অংশে কিন্তু আমি কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি। বাস্তব সংখ্যার স্বীকার্য
আবদ্ধতা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে 1 নম্বর স্বীকার্য আবদ্ধতা, ক্লোজার প্রপার্টি। বাস্তব সংখ্যার সেট যোগ এবং গুণ প্রক্রিয়া আবদ্ধ, অর্থাৎ যে কোনো দুইটি বাস্তব সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা হবে। এই বাংলা কথাটাকে এখানে প্রতীকের সাহায্যে যেভাবে লেখা আসছে সেটা হচ্ছে, যদি এ বি বিলংস টু আর হয় তবে এ প্লাস বি বিলংস টু আর, এ বি বিলংস টু আর হবে। অর্থাৎ আমি বাস্তব সংখ্যা থেকে যদি বাস্তব সংখ্যার সেট থেকে যদি আমি দুইটা সদস্য নেই এবং এই দুইটা সদস্য থেকে নিয়ে যদি যোগ করি, তাহলে যোগফলও বাস্তব সংখ্যায় থাকবে, ওই সেটে থাকবে, গুণফলও ওই সেটে থাকবে। এই কথাটাকে প্রতীকের সাহায্যে বলা আছে। এখন আমরা একটা সংখ্যা দিয়ে যদি এই আলোচনা করতে চাই, যেমন আমি এখানে দুইটা সেট নিয়ে আলোচনা করব। এই নামে একটা সেট সিলেক্ট করলাম, এই সেটটির আবদ্ধতা আলোচনা করো। সি নামে আর একটা সেট আলোচনা করলাম, সেটা হচ্ছে 10, এই সেটটির আবদ্ধতা আলোচনা করো। তো আমরা প্রথমে এই সেটটির আবদ্ধতা যদি দেখি, সেখানে এখানে কি বলা আছে, যেমন এখানে এই প্রথম লাইনে 2 + 3 = 5 লেখা আছে এবং লেখা আছে বিলংস টু এ, অর্থাৎ আমি 2 এবং 3 এই দুইটা এ সেট থেকে নিছি এবং এর যোগফলটা 5, এটাও কিন্তু এ সেটে আছে। অর্থাৎ ইনপুট এবং আউটপুট হিসেবে যদি চিন্তা করি, ইনপুটও আমি এই সেটে আছে, আউটপুটও এই সেটে আছে। কিন্তু এখানে 3 + 5 = 8, এখানে 3 এবং 5 কিন্তু এই সেটে আছে, কিন্তু 8 কিন্তু এই সেটে নাই। সুতরাং এটা কিন্তু ডাজ নট বিলংস টু এ। আবার এই লাইনে যদি আমি চিন্তা করি, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, 3 আছে, 2 আছে, 6ও কিন্তু এখানে আছে, এই জন্য আমরা লিখছি বিলংস টু এ। কিন্তু 3 গুণ 4 = কত? 12, এই 12 কিন্তু এই সেটে নাই, এই জন্য আমি লিখছি ডাজ নট বিলংস টু এ। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, কোনো কারণে যদি আমি দেখি যে এখান থেকে দুইটা সংখ্যা যদি আমি গুণ করি অথবা যোগ করি এবং গুণফল এবং যোগফল যদি এই সেটে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এরকম যোগের ক্ষেত্রে হলে যোগ এবং গুণের ক্ষেত্রে হলে গুণ প্রক্রিয়ায় এই সেটটি আবদ্ধ না। আমি বললাম যোগ এবং গুণ প্রক্রিয়ায় এই সেটটি আবদ্ধ নয়। এই কারণ হচ্ছে, এটা একটা কারণ এবং এটার একটা কারণ। যোগের ক্ষেত্রেও সে কিন্তু আউটপুটটা সেটে নাই, এখানে গুণের ক্ষেত্রেও কিন্তু আউটপুটটা সেটে নাই। সুতরাং এই জন্য আমরা বলছি এটা আবদ্ধ নয়। এবার আরেকটা সেটের ক্ষেত্রে যদি দেখি, সিতে আমাদের লেখা আছে 10, তো এখানে আমি যদি 1 + 0 = 1, তার মানে আমি ইনপুট এবং আউটপুটের কথা যদি চিন্তা করি, বাম পাশে যে দুইটা সংখ্যা এটাও কিন্তু সিতে আছে এবং যোগফলও কিন্তু সিতে আছে। এই লাইনের ক্ষেত্রে 0 + 1 = 1, এখানে যদি আমি দেখি 0 কিন্তু এই সেটে আছে, 1ও এই সেটে আছে এবং যোগফলও কিন্তু এই সেটে আছে। সুতরাং এটা বিলংস টু সি। 1 গুণ 0 = 0, এই ক্ষেত্রে কিন্তু আমি দেখতেছি যে 1 এবং 0 এই সেটে আছে, 0 কিন্তু এই সেটে আছে। তার মানে সি এই সেটটা যোগ এবং গুণ প্রক্রিয়ায় সি সেটটি আবদ্ধ। অর্থাৎ এখানে আমি ইনপুট এবং আউটপুটের কথা যদি চিন্তা করি, ইনপুট আমি যেই সেট থেকে নিচ্ছি, আউটপুটও ওই সেটেই আছে, এই জন্যই আমরা বলতেছি সি সেটটি আবদ্ধ। তাহলে আমরা আবদ্ধতার ব্যাপারটা ক্লিয়ার হইলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনন্যতা। এটা হচ্ছে বাস্তব সংখ্যার স্বীকার্যের 2 নম্বর স্বীকার্য অনন্যতা, এটাকে ইউনিকনেস প্রপার্টিও বলে। তো এখানে লেখা আছে, যদি এ বি এক্স ওয়াই বিলংস টু আর হয় এবং এ = বি এবং এক্স = ওয়াই হয়, তবে আমরা লিখতে পারি a + x = b + y এবং ax = b। অর্থাৎ যোগের ক্ষেত্রে এটা লিখতে পারি, গুণের ক্ষেত্রে এটা লিখতে পারি। এখন এই প্রতীকগুলোর সাহায্যে যে কথাটা লেখা আছে, এটাতে আসলে মূল মেসেজটা কি, এটা আমরা একটু আলোচনা যদি বলি। যোগের ক্ষেত্রে যদি আমি দেখি a = b, এখন আমি কোনো কারণে যদি a এর সাথে 3 যোগ করি, তাহলে b এর সাথে কোনো কিছু যদি যোগ না করি, তাহলে কিন্তু এই সমান চিহ্নটা সমান থাকবে না, এটা অসমান হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আমরা যদি 3 ব্যতীত অন্য কোনো সংখ্যা যোগ করি, 5 বা 7 বা 8, তাহলেও কিন্তু এটা অসমান থাকবে। অর্থাৎ এখানে যদি আমি a এর সাথে 3 যোগ করি, তাহলে b এর সাথেও কিন্তু 3 যোগ করতে হবে। এই কথাটাই এখানে বলছে যে a = b এবং x = y, তাহলে এটা x এর মান, এটা y এর মান, তাহলে দুইটাই সমান। x এর মান 3, তাহলে y এর মানও 3 হবে। গুণের ক্ষেত্রে দেখা যাচ্ছে a = b, এখন 7 এর সাথে যদি আমি a গুণ করি এবং b এর সাথে কোনো কিছুই গুণ না করি, অথবা b এর সাথে 7 বাদ দিয়ে অন্য একটা সংখ্যা গুণ করি, তাহলে কিন্তু এই সমান চিহ্নটা সমান থাকবে না, এটা অসমান হয়ে যাবে।
তাহলে এই সমান চিহ্নটাকে যদি আমি টিকিয়ে রাখতে চাই তাহলে অবশ্যই এর সাথে যদি 7 দিয়ে গুণ করি বি এর সাথেও 7 দিয়ে গুণ করতে হবে। এই কথাটাই আমাদের এখানে বলা আছে এবং a ইকুয়াল টু বি, এটা হচ্ছে x এর মান 7, তাহলে y এর মানও 7 হবে। এইভাবে কিন্তু আমাদের এই অনন্যতার ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাইলে আমরা অনন্যতা ব্যাপারটা বুঝলাম। এখন বাস্তব সংখ্যার শিকার যে আমরা 3 নাম্বার যেটা বুঝাই বিনিময় বিধি। বিনিময় বিধিটা হচ্ছে বাস্তব সংখ্যাগুলো যোগ এবং গুণ প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। যদি এ বি বিলংস টু আর হয় তবে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে যোগের ক্ষেত্রে, এবং গুণের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি এ হবে। এর অর্থ কি? এটা তো প্রতীকের সাহায্যে একটা লেখা। এর অর্থ হচ্ছে আসলে আমরা যদি স্থান পরিবর্তন করি, অদল বদল করি, কিন্তু ফলাফল পরিবর্তন হবে না। এটা হচ্ছে মূল কথা। যেমন এখানে আমি যদি যোগের ক্ষেত্রে দেখি 3 প্লাস 4 কত 7, 3 এর পরিবর্তে যদি 4 লিখি আর 4 এর পরিবর্তে যদি 3 লিখি, অর্থাৎ আমি এক্সচেঞ্জ করছি, জায়গা পরিবর্তন করছি, তার ফলেও কিন্তু ফলাফল কত 7 আসছে। এই কথাটা এখানে বলছে 3 প্লাস 4 ইকুয়াল টু 4 প্লাস 3। তার মানে আমি এখানে পরিবর্তন করলাম কি? স্থান। এই জন্য বলছে বিনিময় বিধি। অর্থাৎ আমি যদি কোনো কারণে স্থান পরিবর্তন করতে কিন্তু ফলাফল পরিবর্তন হবে না, এটাই সে মূল কথা। গুণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে -5 এর সাথে 3 গুণ করলে কত হবে? -15। আবার 3 এর সাথে -5 এর পরিবর্তে 3, আবার 3 এর পরিবর্তে -5 যদি লিখি তাহলেও কিন্তু রেজাল্ট -15 আসতেছে। অর্থাৎ মিউচুয়াল এক্সচেঞ্জ বলে ইংরেজিতে। অর্থাৎ পরস্পর স্থান বিনিময় যদি করি তাহলে কিন্তু এখানে -5 3 3 -5 -5 এর পরিবর্তে লিখছি 3, আবার 3 এর পরিবর্তে লিখছি -5। এতে কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে সমান যে ব্যাপারটা, এটা কিন্তু পরিবর্তন হয়নি। দুইটাই কিন্তু অসমান হয়নি, দুইটাই সমান রয়ে গেছে। এই কথাটাই বলছে যে আমরা বিনিময় বিধি হচ্ছে আমরা বাস্তব সংখ্যার সেটের একটা গুরুত্বপূর্ণ স্বীকার্য যে আমরা যদি কোনো কারণে সংখ্যা দুটি পরস্পর বিনিময় করি, স্থান বিনিময় করি, তাহলে কিন্তু ফলাফল কিন্তু পরিবর্তন হবে না। এটা হচ্ছে মূল কথা। এখানে কিন্তু একটা অবজারভেশন আছে, কেয়ারফুল অবজারভেশন ক্ষেত্রে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা করছো তারা দেখবে ম্যাট্রিক্সের গুণ কিন্তু সবসময় বিনিময় মেনে চলে না। এর অর্থ হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ, এটা কিন্তু সবসময় হবে না। মাঝে মাঝে দেখবে এ বি নট ইকুয়াল টু বি এ হয় ম্যাট্রিক্সের গুণ, এটা আমরা দেখতে পারি। তো আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য নাম্বার 4 সংযোগ বিধি। সংযোগ বিধিটা ইংরেজিতে বলে অ্যাসোসিয়েটিভ ল। বাস্তব সংখ্যাগুলো যোগ এবং গুণ প্রক্রিয়ার সংযোগ বিধি মেনে চলে। যদি এ বি সি 3টি বাস্তব সংখ্যা হয় তবে এ প্লাস বি, এই দুটা যোগ করব, যোগফলের সাথে সি যোগ করব। আবার এ প্লাস বি প্লাস সি এরকম যদি হয়, এটা যোগের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে। এখন এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে তিনটার সংখ্যায় যদি আমি যোগ করতে চাই তাহলে তিনটা তার একসাথে যোগ করা যাবে না, দুইটা করে যোগ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কোন দুইটা আগে যোগ করব। এই ক্ষেত্রে বলা আছে যে কোনো দুইটা আমরা আগে যোগ করতে পারবো, চয়েসটা নির্ভর করবে আমাদের ইচ্ছার উপর, কিন্তু এখানে ফলাফল পরিবর্তন হবে না। অর্থাৎ প্রথমে আমি যদি বি এর সাথে যোগ করি, তারপরে সি যোগ করি, যা রেজাল্ট আসবে, আবার বি এর সাথে সি যোগ করে তার সাথে যোগ করলে যেটা আসবে সেটা একই রেজাল্ট হবে। এটা গুণের ক্ষেত্রে এরকম হবে। তো আমি এখানে সংখ্যার সাহায্যে দেখাচ্ছি। যেমন এখানে আসলে 6 যদি আমি চিন্তা করি, 1 নম্বর লাইনে 6 এর সঙ্গী হচ্ছে 4, 2 নম্বর লাইনে 6 এর সঙ্গী হচ্ছে 3। তাইলে 4 প্লাস 6 কত 10, এর সাথে 3 যোগ করলে 13 হবে। আবার এখানে 2 নম্বর লাইনে 4 প্লাস 6 প্লাস 3 কত 9, এর সাথে 4 যোগ করলে হবে কত 13। তার মানে আমি এখানে যেটা অদল বদল করলাম বা সঙ্গী চেঞ্জ করলাম বা ইচ্ছামতো অপারেশন করলাম, তাতে কিন্তু আমাদের যোগফল পরিবর্তন হয়নি। অর্থাৎ 4 প্লাস 6 অর্থাৎ 6 প্রথম 4 এর সাথে যোগ হয়েছে, যা রেজাল্ট তৈরি করছে 6 প্রথম 3 এর সাথে যোগ হয়ে একই রেজাল্ট তৈরি করছে। এখানে সঙ্গী 6 তার সঙ্গী পরিবর্তন করছে ঠিকই, কিন্তু রেজাল্ট কিন্তু বা ফলাফল কিন্তু পরিবর্তন হয়নি। গুণের ক্ষেত্র কিন্তু আমরা যদি দেখি -2 5 3 তিনটার সংখ্যা গুণ করব, তাহলে প্রথমে যদি আমি -2 এর সাথে 5 গুণ করি আর পরে যদি 5 এর সাথে 3 গুণ করি, একই রেজাল্ট আসবে, -30 -30 সেম রেজাল্ট আসবে। এর অর্থ হচ্ছে 5 এর সাথে প্রথমে আমি -2 গুণ করলাম, আবার সেকেন্ড মানে অন্য অল্টারনেটিভ ওয়েতে যদি 5 এর সাথে 3 গুণ করি তারপরে -2 গুণ করি, তাতে কোনো সমস্যা নাই। আমাদের যে কোনো একটা ভাবে আমরা গুণ করলেও গুণ ফল পরিবর্তন হবে না। অর্থাৎ 5 এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 5 তার সঙ্গী চেঞ্জ করছে কিন্তু গুণফল পরিবর্তন হয়নি। এখন আমরা বন্টন বিধি নিয়ে কথা বলবো। বাস্তব সংখ্যার স্বীকার্য নাম্বার 5 নম্বর স্বীকার্য বন্টন বিধি। বন্টন বিধি হচ্ছে বাস্তব সংখ্যার গুণ যোগের উপর বন্টনযোগ্য। এখানে যেটা বলা আছে যদি এ বি সি বিলংস টু আর হয় তবে 1 নম্বরে যেটা বলা আছে এ বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, এবং
2 নম্বরে যেটা বলা আছে বি প্লাস সি ডট এ ইকুয়াল টু বি ডট এ প্লাস সি ডট এ। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এটা প্রতীকের সাহায্যে লেখা আছে, এখন আমরা যদি সংখ্যার সাহায্যে বলি কথাটা, তাহলে আমরা যদি দেখি, যেমন 1 নম্বর লাইনে লেখা আছে 3 সাথে গুণ করা হয়েছে 7 প্লাস 5, অর্থাৎ তারপর 7 এবং 5 যদি আমি যোগ করি তাহলে 12 হয়, তার সাথে 3 গুণ করলে হবে 36। 2 নম্বর লাইনে 3 এর সাথে 7 21, 3 এর সাথে 5 15, যোগ করলে 36 হচ্ছে। এখন আমাদের এখানে যেটা মূল কথা সেটা হচ্ছে বন্টনটা কি হইতেছে এবং কার সাথে হইতেছে। যেমন এখানে যদি আমি খেয়াল করো, এখানে বাম পাশে কিন্তু গুণ চিহ্ন একবার, কিন্তু ডান পাশে গুণ চিহ্ন দুইবার। তার মানে গুণ চিহ্নটাই কিন্তু বন্টন হয়েছে, একবার 7-এর সাথে হয়েছে, একবার 5-এর সাথে। গুণ চিহ্ন একবার 7-এর সাথে গেছে, একবার 5-এর সাথে গেছে। তার মানে সেই গুণ চিহ্নটা যোগের উপর বন্টন হয়েছে। এই কথাটাকে আমি বলছে বাস্তব সংখ্যার গুণ যোগের উপর বন্টনযোগ্য। তাহলে আমরা 6 নাম্বার যদি বলি, বাস্তব সংখ্যার স্বীকার্য 6, অবেদকের অস্তিত্ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে যে অবেদকের শব্দটা, অবেদক শব্দটার ইংরেজি হচ্ছে আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি বলা হয়। এই অবেদকের অস্তিত্ব, এই কথাটা যারা খুব কেয়ারফুলি বুঝতে হবে, না বুঝলে কিন্তু বাস্তব সংখ্যার অনেকগুলো জিনিস আমাদের সমস্যা অস্পষ্ট হবে বা ইনকমপ্লিট থেকে যাবে। বাস্তব সংখ্যাগুলির জন্য যোগ এবং গুণ প্রক্রিয়ার অবেদক বিদ্যমান। 1 নম্বরে বলা আছে সকল a বিলংস টু r এর জন্য একটি বাস্তব সংখ্যা 0 বিদ্যমান যেন a প্লাস 0 ইকুয়াল টু a অথবা 0 প্লাস a ইকুয়াল টু a হয়, এবং 0 হচ্ছে যোগের একমাত্র অবেদক। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একমাত্র অবেদক, অর্থাৎ 0-র অল্টারনেটিভ কোনো অবেদক নেই। যোগের ক্ষেত্রে অবেদক যদি বলা হয় তাহলে 0 হবে, এর কিন্তু অল্টারনেটিভ হবে না, একক এবং একমাত্র অবেদক। এখন এখানে অবেদক বলতে আসলে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে জিরোকে কেন অবেদক বলা হচ্ছে। জিরোকে অবেদক বলা হচ্ছে অর্থাৎ এখানে জিরো যোগ প্রক্রিয়া অংশগ্রহণ করছে কিন্তু যোগফল পরিবর্তন করতে পারে নাই, এটা হচ্ছে মূল কথা। আবার এখানে আমি যদি দেখি 2 নম্বরের গুণের ক্ষেত্রে সকলেই বিলংস টু আর এর জন্য একটি বাস্তব সংখ্যা 1 বিদ্যমান যেন a ডট 1 ইকুয়াল টু a হয় এবং 1 ডট a ইকুয়াল টু a হয়। এখানে 1 হচ্ছে গুণের একমাত্র অবেদক, অর্থাৎ এখানে কিন্তু গুণের ক্ষেত্রে 1ই কিন্তু অবেদক হবে, অন্য কোনো অল্টারনেটিভ অবেদক নাই। তো আমরা এগুলো একটু সংখ্যার সাহায্যে, প্রতীকের সাহায্যে বলা আছে, এগুলো যদি আমরা সংখ্যার সাহায্যে একটু আলোচনা করি, যেমন যোগের ক্ষেত্রে 4 প্লাস 0 ইকুয়াল টু কত 4, এক্ষেত্রে 0 যোগের অবেদক। এখন আমরা 4 প্লাস 2 ইকুয়াল টু কত 6, এটা একটা লজিক্যাল এক্সপ্রেশন, কিন্তু 4 প্লাস 2 ইকুয়াল টু 4 হবে না কখনো, 5 প্লাস 2 ইকুয়াল টু কখনো 5 হবে না। 4 প্লাস 2 ইকুয়াল টু 6 হবে, 5 প্লাস 2 ইকুয়াল টু কত হবে 7। এখন কোনো কারণে যদি আমি কল্পনা করি যে 4 প্লাস 2 ইকুয়াল টু 4 এবং 5 প্লাস 2 ইকুয়াল টু 5, তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে তখন কিন্তু আমরা একটা কনক্লুশন বলতে পারবো যে 2 যোগের অবেদক। কেন 2 যোগের আবেদক? কারণ হচ্ছে এখানে যদি আমি খেয়াল করি, ডেফিনেশনটা আমি পরে লিখছি, যে সংখ্যাটি যোগ প্রক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু যোগফল পরিবর্তন করতে পারে না তাকে যোগের আবেদক বলে। তার মানে এই কথার অর্থ হচ্ছে, যেমন এখানে এই লাইনে 4-এর সাথে 2 যোগ হয়েছে, যোগ হয়ে কিন্তু 4 হয়েছে, এটা আমরা একটা অবাস্তব কল্পনা করে নিছি। এখানেও কিন্তু 5-এর সাথে 2 যোগ হয়েছে কিন্তু ফলাফল কিন্তু 5 রয়ে গেছে, এটা একটা অবাস্তব কল্পনা। তাহলে এই অবাস্তব কল্পনার কারণে আমি বলতেছি 2 হচ্ছে যোগের আবেদক, অর্থাৎ যে আবেদক হবে সে কিন্তু যোগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিন্তু যোগফল পরিবর্তন করতে পারবে না, এটা হচ্ছে মূলত আবেদকের ক্ষেত্রে মূল কথা। তাহলে যোগের আবেদক বুঝলাম। এখন আমরা গুণের আবেদক যদি দেখি, যেমন 5 ইন্টু 1 ইকুয়াল টু কত 5, এক্ষেত্রে 1 হচ্ছে গুণের আবেদক। এখানে আমরা যদি আরেকটা জিনিস দেখি, 7-এর সাথে 3 গুণ করলে 21 হবে, 5-এর সাথে 3 গুণ করলে কত 15 হবে, কিন্তু 7-এর সাথে 3 গুণ করলে কখনো 7 হবে না, 5-এর সাথে 3 গুণ করলে কখনো 5 হবে না। কিন্তু আমরা যদি একটা অবাস্তব কল্পনা করি যে 7-এর সাথে 3 গুণ করলে 7 হবে, 5-এর সাথে 3 গুণ করলে 5 হবে, তাহলে এই ক্ষেত্রে এই অবাস্তব কল্পনার কারণে আমরা 3 হবে আমাদের গুণের আবেদক, যদিও এটা একটা মিথ্যা কথা, কারণ গুণের আবেদক সবসময় কিন্তু 1। তাহলে এখানে আবেদক বলতে আমি বলতেছি যে সংখ্যাটি গুণ প্রক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু গুণফল পরিবর্তন করতে পারে না তাকে আমরা গুণের আবেদক বলি। এই জন্য আমরা কিন্তু 3কে গুণ আবেদক বলতেছি, কারণ 3 কিন্তু গুণ প্রক্রিয়া অংশগ্রহণ করছে, কিন্তু আমরা অবাস্তব কল্পনা করে নিছি যে গুণফল 7 হইতেছে, এখানে অবাস্তব কল্পনা করে নিছি গুণফল 5 হইতেছে, এই জন্য কিন্তু 3কে আমরা গুণের আবেদক বলতেছি। তাহলে আবেদক শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা খুব মনোযোগ দিয়েই আমাদের বুঝতে হবে। তারপরে যেটা আসছে সেটা 7 নম্বর, বিপরীতকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ইনভার্স। সকল বাস্তব সংখ্যার যোগবোধক বিপরীতক বিদ্যমান এবং অশূন্য বাস্তব সংখ্যার গৌণিক বিপরীতক বিদ্যমান, অর্থাৎ অশূন্য বাস্তব সংখ্যার গৌণিক বিপরীত বিদ্যমান, এটাকে এডিটিভ ইনভার্স বলা হয় অথবা মাল্টিপ্লিটিভ ইনভার্স বলা হয়। এখন আমরা এগুলো আমরা যদি প্রতীকের সাহায্যে যদি দেখি, এটা হচ্ছে প্রতীকের সাহায্যে কথা। যোগের ক্ষেত্রে যদি দেখি, সকল a বিলংস টু r এর জন্য -a বিদ্যমান
যেন a প্লাস মাইনাস ইকুয়াল টু 0 অথবা মাইনাস a প্লাস ইকুয়াল টু 0 হবে। এখন আসলে আমরা এই বিপরীতের একটা কাস্টমাইজ অথবা একটা কনসেপচুয়াল একটা সংজ্ঞা যদি দেই যে আসলে বিপরীত কি, যে দুইটি সংখ্যা যোগ প্রক্রিয়া অংশগ্রহণ করে ফলাফল হিসেবে যোগের আবেদক তৈরি করে তারা পরস্পর বিপরীত। এর অর্থ হচ্ছে আমরা যদি রেজাল্ট হিসেবে যোগের আবেদক পাই তাহলে বুঝতে হবে সংখ্যা দুটি পরস্পর বিপরীত। যেমন এখানে আমি একটা লাইন লিখছি যেটা ফলাফল লেখা আছে 0, কিন্তু কার সাথে কাজ যোগ হবে এটা লেখা নাই। এটা দিয়ে আমি আসলে বুঝাইতে চাই যে এখানে যে দুইটি সংখ্যা বসবে তারা পরস্পর বিপরীত হবে, কারণ আমার ফলাফল কত 0। তাই এখানে আমি একটা উদাহরণ হিসেবে 7 প্লাস এখানে একটা ফাঁকা জায়গা রাখছি, কারণ কে বসবে এখানে এটাও লিখে নেই, লিখছি 0। তার মানে 7 এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে 0 হবে, সেটা অবশ্যই -7 ব্যতীত অন্য কিছু নয়। 7 প্লাস -7 ইকুয়াল টু কত 0, এটা হবে। এখানে অন্য কোনো সংখ্যা বসাইলে কিন্তু 0 হবে না। এই ক্ষেত্রে 7 এবং -7 যোগের বিপরীতক, অর্থাৎ আমরা এখানে বলি তারা পরস্পর বিপরীত, যোগবোধক বিপরীত বলি, -7 7 যোগবোধক বিপরীত। তারপর আমরা গুণের ক্ষেত্রে যদি দেখি, গুণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সংখ্যা সিলেকশন করতে হবে নন জিরো, অর্থাৎ কখনো কিন্তু জিরোর হিসাবে আমরা জিরোকে আমরা গুণের ক্ষেত্রে বিপরীত চিন্তা করতে পারবো না। সেই ক্ষেত্রে a নট ইকুয়াল টু 0 হলে a বিলংস টু আর এর জন্য a ইনভার্স আর বিদ্যমান যেন a ডট a ইনভার্স ইকুয়াল টু 1 অথবা a ইনভার্স ডট a ইকুয়াল টু 1 হয়। এখানে যে কথাটা বলা আছে যে দুইটি সংখ্যা গুণ প্রক্রিয়া অংশগ্রহণ করে ফলাফল হিসেবে গুণের আবেদক তৈরি করে তারা পরস্পর বিপরীত। গুণের আবেদক কত 1, তাহলে এখানে আমি দুইটা সংখ্যা লেখার জন্য জায়গা খালি রাখছি এবং কিন্তু ফলাফল লিখে ফেলছি 1। এর অর্থ হচ্ছে এখানে যে দুইটা সংখ্যা বসবে তারা পরস্পর বিপরীত। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে দেখাইতেছি 5 এর সাথে কত গুণ করলে 1 হবে এটা কিন্তু লিখিনি, তার মানে মাস্ট বি এখানে লিখতে হবে 1/5। 1/5 ব্যতীত কিন্তু এখানে 1 হওয়ার চান্স নাই। সুতরাং 5 এবং 1/5 হচ্ছে গণিক বিপরীতক। তাহলে আমরা বুঝলাম যে অবেদক যদি তৈরি করতে হয় রেজাল্ট হিসাবে, তখন যে দুইটা সংখ্যা অংশগ্রহণ করে তারা পরস্পর বিপরীত হচ্ছে। এইভাবে কিন্তু আমরা এই 7টা স্বীকার্য নিয়ে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। বাস্তব সংখ্যার স্বীকার্য 7 নম্বর স্বীকার্য, এই পর্যন্ত আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য নিয়ে আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব যোগের বর্জন বিধি। এটা একটা প্রশ্ন হিসেবে ঢাকা বোর্ড 2012 এবং রাজশাহী বোর্ড 2011 সালে পরীক্ষা এসেছে। তো এখানে যেটা আমরা আসলে প্রয়োগ করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যার বিভিন্ন স্বীকার্য ব্যবহার করে এই প্রমাণটা করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে b ইকুয়াল টু c, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু a প্লাস c। এই লাইন থেকে আমাকে এই লাইনটা প্রমাণ করতে হবে। এখন a b c এর পরিচয় হচ্ছে এগুলো বাস্তব সংখ্যা। সুতরাং আমরা যদি কাজটা শুরু করি তাহলে আমাদের যেটা দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু a প্লাস c, এই লাইনটা আমি প্রথমে লিখলাম a প্লাস b ইকুয়াল টু a প্লাস c। এর পরের লাইনটাতে আমি যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে পরের লাইন, অর্থাৎ আমি এই লাইন থেকে এই লাইনে আসার ক্ষেত্রে দুই পাশে মাইনাস a যোগ করছি। যদি তোমরা খেয়াল করো এখানে মাইনাস a এবং এখানে মাইনাস a যোগ করছি। এখন এই যে যোগ করলাম, এই যোগ করার কি কারণে যোগ করছি বা কোন সিস্টেমে যোগ করছি সেই স্বীকার্যটা কিন্তু এখানে লিখতে হবে। এটা হচ্ছে যোগের অনন্যতা, অর্থাৎ যোগের অনন্যতা। এই স্বীকার্যটা ব্যবহার করে আমি এই লাইন থেকে এই লাইন তৈরি করছি, এটা এখানে লেখা আছে। এর পরের লাইনটা যদি আমি একটু খেয়াল করি, এখানে দেখো সেটা হচ্ছে এখানে এই লাইন থেকে এই লাইন তৈরি করতে গিয়ে আমি যোগের সংযোগ বিধিটা প্রয়োগ করছি। কিভাবে প্রয়োগ করছি এখানে দেখো, এর পার্টনার বা সঙ্গী হচ্ছে এখানে b, কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিছি পরের লাইনে এর সঙ্গী হচ্ছে মাইনাস a। এক্ষেত্রে ডান পাশে যদি খেয়াল করো এখানে এর সাথে যোগ হয়েছে c এর, কিন্তু আমি এটা পরিবর্তন করে এর সাথে যোগ করছি মাইনাস a, প্রথমে যোগ করছি। তাইলে এটা হচ্ছে যোগের সংযোগ বিধি আমি এখানে অ্যাপ্লাই করছি। তারপরের লাইনটাতে কি হবে সেটা যদি আমি একটু দেখি, সেটা হচ্ছে এখানে মাইনাস এ প্লাস এ ছিল, এর পরিবর্তে আমি লিখছি 0। এখানেও মাইনাস এ প্লাস এ, এর পরিবর্তে লিখছি 0। এটা হচ্ছে যোগের বিপরীতক। এই আইডিয়াটা আমরা এখানে ইউজ করছি, যোগের বিপরীতকের আইডিয়াটা ইউজ করছি। তারপরের লাইনে যদি আমি একটু দেখি সেটা হচ্ছে এখানে আমি যেটা ইউজ করছি 0 প্লাস b এর পরিবর্তে লিখছি b, 0 প্লাস c এর পরিবর্তে লিখছি c, সেটা হচ্ছে যোগের অবেদক। তাহলে আমাদের কোশ্চেন ছিল a প্লাস b ইকুয়াল টু a প্লাস c হলে প্রমাণ করো b ইকুয়াল টু c। তাহলে এটা আমরা প্রমাণ করলাম, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট বা খুব ক্লিয়ার এবং স্পষ্ট মেসেজ যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন কিভাবে তৈরি হলো, একটা লাইন থেকে আরেকটা লাইন পরিবর্তন করতে গেলে যে স্বীকার্যগুলো আমরা ব্যবহার করব এটা অবশ্যই পাশে
রেফারেন্স হিসেবে লিখতে হবে। যদি না লেখা হয় তাহলে কিন্তু এখানে এই কোশ্চেনের আনসারটা কিন্তু ইনকমপ্লিট হবে। হয়তো কেউ কেউ মার্কস দিবে, কিন্তু অনেকে মার্কস না দেওয়ার পক্ষেই সিদ্ধান্ত নেবে, কারণ এখানে মূল মেসেজটা হচ্ছে, এই প্রশ্নের আনসারের মধ্যে মূল মেসেজটা হচ্ছে আমাকে পাশে যোগের বা গুণের বা বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো উল্লেখ করতে হবে। তো আমরা এরকম আরেকটা প্রবলেমটা যদি দেখি, সে হচ্ছে গুণের বর্জন বিধি। এটা দিনাজপুর বোর্ড 2013 সালে এবং বরিশাল বোর্ড 2013 সালে আসছিল। বর্জন বিধিটা কি? সেটা হচ্ছে এসি ইকুয়াল টু যদি বিসি হয় তাহলে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু বি। এখানে এ বিসি হচ্ছে কি বাস্তব সংখ্যা। এখানে অবশ্যই একটা জিনিস ক্লিয়ার যে সিটা হবে নন, সিটা জিরো হতে পারবে না, অর্থাৎ সি নন জিরো হবে। এটা অত্যন্ত ক্লিয়ার একটা ইন্ডিকেশন বা ডিরেকশন যে সি এর মানটা কখনো জিরো হতে পারবে না। তো আমরা এখানে যেভাবে করছি এটা আমি একবারই দেখাই দিয়েছি। যেহেতু সি নট ইকুয়াল টু জিরো, তাহলে অবশ্যই সি এর বিপরীত বিদ্যমান অথবা সি ইনভার্স আমরা যেটাকে বলি বিদ্যমান। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে সি ইকুয়াল টু বিসি। এই লাইন থেকে এই লাইনে তৈরি করতে আমি গুণের অনন্যতা এই স্বীকার্যটা অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে দুই পাশে সি ইনভার্স দিয়ে গুণ করছি। তারপরের লাইনটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে গুণের সংযোগ বিধি অ্যাপ্লাই করছি। কিভাবে? এখানে সি প্রথমে এর সাথে গুণ হয়েছিল, এটাকে আমি চেঞ্জ করে সি কে সি ইনভার্সের সাথে। এখানেও কিন্তু সি বি এর সাথে ছিল, কিন্তু এটাকে আমি চেঞ্জ করে সি ইনভার্সের সাথে গুণ করার জন্য আমি আলাদা করে নিলাম। সেটা হচ্ছে গুণের সংযোগ বিধির একটা ব্যবহার এখানে দেখানো হয়েছে। তারপরের লাইনে সি ইনভার্সের পরিবর্তে 1 এবং সি ইনভার্সের পরিবর্তে 1 লেখা হয়েছে। এটা হচ্ছে গুণের বিপরীতকের একটা আইডিয়া, এখানে গুণের বিপরীতক ইউজ করা হয়েছে। তারপরের লাইনে আমি যদি দেখি সেটা হচ্ছে a ডট 1 ইকুয়াল টু a, b ডট 1 ইকুয়াল টু b। এখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে গুণের অবেদক। তাহলে আমাদের কোশ্চেন ছিল ac ইকুয়াল টু bc যদি দেওয়া থাকে প্রমাণ করে a ইকুয়াল টু b। আমরা প্রমাণ করলাম, এবং এখানে খুবই এসেনশিয়াল যে পয়েন্ট এবং ম্যান্ডেটরি বলা যেতে পারে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা লাইনের পাশে লাইনটা কিভাবে তৈরি হলো সেই স্বীকার্যটা অবশ্যই পাশে লিখতে হবে। তো আমরা আরেকটা 3 নাম্বার আরেকটা প্রবলেম দেখি। যদি a বিলংস টু r হয় তাহলে a ডট জিরো ইকুয়াল টু জিরো। একেবারে সহজ একটা জিনিস যে কোনো জিরোর সাথে কোনো সংখ্যা যদি গুণ হিসেবে থাকে তাহলে গুণ ফলটা অবশ্যই জিরো হবে। এটা সিলেট বোর্ড 2013 সালের একটা প্রশ্ন। এখন এটা প্রমাণ করতে হবে আমাকে। যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই আমাকে বাস্তব সংখ্যার স্বীকার্যগুলোকে পাশে রেফারেন্স হিসেবে লিখতে হবে। তো আমরা শুরু করছি 1 প্লাস 0 ইকুয়াল টু 1। এটা কিন্তু যোগের অবেদক, অর্থাৎ 0 এখানে যোগ প্রক্রিয়া অংশগ্রহণ করছে ঠিকই, কিন্তু যোগফল পরিবর্তন করতে পারে নাই, কারণ যোগ করার আগে 1 ছিল, যোগফলও কিন্তু 1 এ রয়ে গেছে। এই জন্য এটাকে আমরা যোগের অবেদক বলতেছি। তারপরে আমরা গুণের অনন্যতা অ্যাপ্লাই করছি। কিভাবে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে দুই পাশে আমি a দিয়ে গুণ করছি, এখানেও a, এখানে a দিয়ে গুণ করছি। তারপরের লাইনে আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে ডট, এটাকে 1 এর সাথে একবার লিখছি, 0 এর সাথে একবার লিখছি। a ডট 1 a ডট 0, এটাকে আমরা বলি বন্টন বিধি। তাহলে এটা হচ্ছে বন্টন বিধি। এর পরের লাইনে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে a ডট 1 এর পরিবর্তে আমি লিখছি a ডট 1 এর পরিবর্তে লিখছি a। এটা হচ্ছে গুণের অবেদকের একটা আইডিয়া। এখন এটা গুণের অবেদক আমরা ইউজ করছি। তার পরবর্তীতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যোগের অনন্যতা, অর্থাৎ দুই পাশে আমি মাইনাসে এবং মাইনাসে যোগ করলাম, এটাকে বলে যোগের অনন্যতা বিধি। এর পরবর্তী লাইনটাতে আমরা যোগের সংযোগ বিধি দেখতেছি। সেটা হচ্ছে এখানে এর সাথে ছিল a ডট 0 যোগ, এটাকে আমি পরিবর্তন করে তার সঙ্গী চেঞ্জ করে মাইনাসের সাথে a যোগ করলাম, এবং এখানে আমি যোগের সংযোগ বিধি অ্যাপ্লাই করলাম। তারপরের লাইনটাতে আমি মাইনাসে প্লাসের পরিবর্তে 0, এখানেও মাইনাসে প্লাসের পরিবর্তে 0, অর্থাৎ যোগের বিপরীতক এই আইডিয়াটা ইউজ করলাম আমরা এখানে। তার পরবর্তীতে আমরা যোগের অবেদক আইডিয়া ইউজ করছি। তো 0 সাথে a ডট 0 যোগ ছিল, সুতরাং এখানে যোগফল a ডট 0 হবে, কারণ যেহেতু 0 একটা অবেদক, এটা যোগের অবেদকের কারণে আমরা এটা তাহলে প্রমাণ হয়ে গেল a ডট 0 ইকুয়াল টু 0। এটা আমরা প্রমাণ করলাম। তো এখানে আসলে এই প্রমাণগুলোর মূল যে মেসেজটা বা যে প্রশ্নগুলো যে পরীক্ষা আসে, এটার মূল কথা হচ্ছে আমরা এই যে নামগুলা বাস্তব সংখ্যার যে বিভিন্ন স্বীকার্য, এই স্বীকার্যগুলো সম্পর্কে আমাদের আইডিয়া কেমন বা আমরা এগুলো সম্পর্কে জানি কিনা, এই ব্যাপারটাকে আমরা স্পষ্ট করার জন্য এক্সামিনার বা পরীক্ষক বা যারা খাতায় দেখে টিচাররা, তারা কিন্তু এটাই জানতে চায় যে বাস্তব সংখ্যার স্বীকার্যগুলোর প্রয়োগ আমরা জানি কিনা, সেটাই দেখানোর জন্য এগুলো শিখতে হয়, এবং এগুলো পরীক্ষায় প্রায় আসে। বাস্তব সংখ্যায় বিপরীতের অস্তিত্ব ব্যাখ্যা করো। এটা রাজশাহী বোর্ড 2017 সালের একটা সিকিউ কোশ্চেন ছিল।
এই কোশ্চেনটা আমরা এখন একটু আলোচনা করব, মানে উত্তর দেখাবো, যদিও এটা নিয়ে আলোচনা আমাদের আছে এই টিউটোরিয়ালের প্রথম দিকেই। যোগের ক্ষেত্রে আমরা যেটা দেখব, বা দুইটা অংশ, এই উত্তরের দুইটা অংশ, একটা যোগের ক্ষেত্রে হবে, একটা গুণের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে হচ্ছে সকল a বিলংস টু r এর জন্য মাইনাস a বিলংস টু r বিদ্যমান যেন a প্লাস মাইনাস a ইকুয়াল টু 0 আর মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যদি যোগের অবেদককে আনসার হিসেবে পেতে চাই, তাহলে যে দুইটা সংখ্যা যোগ করলে আনসারটা 0 হবে, তারা পরস্পর হচ্ছে বিপরীত। আর গুণের ক্ষেত্রে যদি a নট ইকুয়াল টু 0 হয়, গুণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমরা নন জিরো সংখ্যা নিয়ে আলোচনা করব, জিরো সংখ্যা নিয়ে আলোচনা করব না। a বিলংস টু r এর জন্য a ইনভার্স বিলংস টু r বিদ্যমান যেন a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু 1 হয়, অথবা a ইনভার্স ইন্টু a ইকুয়াল টু 1 হয়। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের রাজশাহী বোর্ড 2017 সালের একটা প্রশ্ন ছিল। তারপরের প্রশ্নতে যে আমরা যাই, সেটা একটা এমসিকিউ প্রশ্ন। সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট n আবদ্ধ। আবদ্ধ বিধি আমাদের যা বাস্তব সংখ্যার শিকার যে আমরা আলোচনা করছি ডিটেলস, ওই আলোচনা যারা খুব ভালোভাবে খেয়াল করছে তারা হয়তো আমাদের এই কোশ্চেনে আনসার দিতে পারবে। যদি এখানে আনসারটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যার সেট n, মানে এটা স্বাভাবিক সংখ্যার সেট n আবদ্ধ যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। এটা একটা সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন। নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে খ নাম্বারটা সঠিক। অর্থাৎ 1 নাম্বারটা এবং 3 নাম্বারের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে কিন্তু এটা আবদ্ধ, কিন্তু বিয়োগের ক্ষেত্রে নয়। এখন প্রশ্ন হচ্ছে বিয়োগের ক্ষেত্রে কেন নয়? এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, এখানে একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে n ন্যাচারাল নাম্বারে আমরা যেসব সদস্য পাই সেটা হচ্ছে 1 2 3 4 5 এরকম। তো 1 এবং 2 যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগফল হবে -1। -1, 1 এবং 2 এই দুইটাই কিন্তু n এর মধ্যে ছিল, কিন্তু -1 n এর মধ্যে নাই। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখানে ইনপুট হিসেবে 1 এবং 2 এটা n এর মধ্যে ছিল, কিন্তু আউটপুট যেটা পেয়েছি যে বিয়োগফলের কারণে -1 কিন্তু n এর মধ্যে নাই। এই জন্য কিন্তু আমাদেরকে এই কথাটা বলতে হবে যে বিয়োগের ক্ষেত্রে এই সেটটা আবদ্ধ নয়। এটা আমরা বুঝতে পারলাম। এটা তাহলে আমাদের আনসার হবে খ 1 এবং 3। তারপরে আমরা যদি দেখি পরের কোশ্চেনটা, বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে সংযোগ বিধির উদাহরণ কোনটা? এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সংযোগ বিধির উদাহরণ। এটা সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি উত্তর করতে হয়, তাহলে আমাকে অবশ্যই প্রত্যেকটা অপশনকে আমি যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো প্রত্যেকটা অপশনে কি কি লেখা আছে। যেমন এখানে আমি উত্তরটা দিয়ে দিছি। এখানে যেমন বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে সংযোগ বিধির উদাহরণ কোনটি? এই প্রশ্নটার ক্ষেত্রে আমি ক এর ক্ষেত্রে আমরা দেখছি এটা বিনিময় বিধি, খ এর ক্ষেত্রে হচ্ছে সংযোগ বিধি, আর গ এর ক্ষেত্রে হচ্ছে অবেদকের অস্তিত্ব, আর ঘ এর ক্ষেত্রে হচ্ছে বন্টন বিধি। তাইলে আমরা প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো বিধির আন্ডারে বা কোনো না কোনো নিয়মের বা কোনো না কোনো স্বীকার্যের কে ফলো করে লেখা হয়েছে, কিন্তু আমাকে বলছে শুধু সংযোগ বিধি কোনটা, কোনটাকে সংযোগ বিধিকে ফলো করে লেখা হয়েছে, সেটা হচ্ছে খ। তাহলে আমার আনসার হচ্ছে খ। তাহলে এই অবশ্যই আমাদেরকে এই বিধিগুলো এবং বিধিগুলোর নাম এবং প্রয়োজনীয়তা সম্পর্কে যদি না জানি, তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আমরা আনসার করতে পারবো না। তারপরের কোশ্চেনটাকে যদি দেখি, পূর্ণ সংখ্যার সেট, এটা জেড, এটা আবদ্ধ যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে। এটা ঢাকা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। এটার আনসার কিন্তু আমাদের 1 2 3, অর্থাৎ তিনটার ক্ষেত্রেই কিন্তু সে যোগের ক্ষেত্রে আবদ্ধ, বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ, গুণের ক্ষেত্রে আবদ্ধ, কিন্তু এটা আবদ্ধ হবে না ভাগের ক্ষেত্রে। কারণ ভাগ করতে গেলে যেমন আমি যদি 1/2 ভাগ করি, তাহলে হবে কত? 0.5 কিন্তু এখানে থাকবে না, এই জেডে থাকবে না। সেটা ভাগের ক্ষেত্রে কিন্তু এটা আবদ্ধ হবে না, যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আবদ্ধ হয়েছে। তারপরে কোশ্চেনটা যদি দেখি, এটা খুবই সহজ কোশ্চেন। সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট বিনিময় বিধি মেনে চলে, সংযোগ বিধি মেনে চলে এবং বন্টন বিধি মেনে চলে। এটা সিলেট বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। অবশ্যই তিনটা বিধি কিন্তু বাস্তব সংখ্যার সেট মেনে চলে, সুতরাং আনসার হবে 1 2 3। তার মানে আমি এখন এই প্রশ্নগুলো সলভ করে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমরা যে বাস্তব সংখ্যার স্বীকার্য নিয়ে যে 7টা বিধি নিয়ে আলোচনা করছি, এই বিধিগুলো এবং তার প্রয়োগগুলো যে দেখাইছি, এটার যৌক্তিকতা হচ্ছে এগুলো কিন্তু কোনো না কোনোভাবে পরীক্ষা আসে। সেটা হচ্ছে সিকিউ হিসেবে আসতে পারে বা এমসিকিউ। যেমন এখানে এটা 2019 সালেই কিন্তু সিলেট বোর্ডে এটা এমসিকিউ হিসেবে আসছে, আবার কোথায় কোথাও সিকিউ হিসেবেও আমরা দেখতে পারি রিসেন্ট বিভিন্ন পরীক্ষা আসতেছে। সুতরাং এই বিধিগুলা বা বাস্তব সংখ্যার স্বীকার্য সম্পর্কে আমাদেরকে অবশ্যই স্পষ্ট এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করবে।
আগামী দিনগুলোতে তোমরা এই চ্যানেলের সাথে থাকবে। ম্যাথেমা শুকুর এই চ্যানেলের প্রতি তোমাদের সমর্থন সহযোগিতা থাকবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আজকের মতো এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা করবা এবং নিজেদের পরিবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাফেরা করবে, এই প্রত্যাশা করে আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।